আচ্ছা, আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা টপিক পড়বো। এই টপিকটা আসলে আমি আগেও মানে আজকে আপনাদের ক্লাসের প্রিপারেশন নেওয়ার আগেও খুব ভালো করে বুঝতাম না আমি টপিকটা। তো আমার জন্য ভালো হয়েছে যে আপনাদের এই সাবজেক্টটা নেওয়ার জন্য আমার কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে অনেক জায়গাতে। তা আমি চেষ্টা করব যে আপনাদেরকে যত সহজে বোঝানোর। ব্যাপারটা বেশ কঠিন। সত্যি কথা বলতে আমি ইউনিভার্সিটি লাইফে কখনো এই জিনিসটা পুরোপুরি বুঝিনি। সেটা হলো কি ডেনসিটি অফ স্টেটস। আজকে আমরা দেখব যে কোনো একটা ম্যাটেরিয়ালের মধ্যে ডেনসিটি অফ স্টেটসটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি এবং ডেনসিটি অফ স্টেটস থেকে আমরা টোটাল নাম্বার অফ চার্জ ক্যারিয়ার কিভাবে হিসাব করতে পারি। তো কথাগুলো আপনাদের কাছে শুরুতে একটু মনে হতে পারে, আননোন মনে হতে পারে যেহেতু ডেনসিটি অফ স্টেটস, কিসের ডেনসিটি, স্টেটটাকে এই ধরনের একটা ঝামেলা মনে হতে পারে। তো চলেন আমরা আস্তে, আস্তে করে আ চেষ্টা করি যে কনফিউশনটা ক্লিয়ার করা যায় যতটুকু। সো আমরা জেনারেলি সলিড স্টেট ডিভাইসে যখন কোনো একটা স্টেট বলি, স্টেট বলতে জেনারেলি আমরা কি বুঝি? এর আগের ক্লাসগুলোতে আমরা যখন স্টেট দেখছি, স্টেট বলতে জেনারেলি আমরা কি বুঝাইছি? স্যার কোনো কিছু সমান বা এরকম কিছু একটা না স্যার? না, যেমন পলিস এক্সক্লুশন প্রিন্সিপাল যদি আপনারা দেখেন, পলির বর্জন নীতি আমরা যে গত ক্লাসে রিভিউ করছিলাম। পলির বর্জন নীতিতে আমরা দেখছিলাম যে একটা কোয়ান্টাম স্টেটে মানে একই রকম ৪ টা কোয়ান্টাম নাম্বারের ইলেকট্রন একের অধিক থাকতে পারবে না। এরকম আমরা পলির বর্জন নীতিতে দেখছিলাম না যে টোটাল নাম্বার আছে ৪ টা, কোয়ান্টাম নাম্বার আছে ৪ টা এবং ৪ টা কখনো একটা ইলেকট্রনের জন্য এক হইতে পারবে না। তো বুঝা যাইতেছে যে প্রত্যেকটা ইলেকট্রন এরকম একেকটা ইউনিক কোয়ান্টাম স্টেট এ থাকবে। যে আমরা ওখানে নাম্বারগুলো দেখছিলাম যেমন আপনারা এটা অনেক ভালো পারেন। আমি গত ক্লাসে দেখছি যে আপনারা অনেক ভালো পারেন যে N, L, M, S এই যে ৪ টা নম্বর, এই ৪ টা নম্বর অবশ্যই প্রত্যেকটা ইলেকট্রনের জন্য ইউনিক হইতে হবে। কোন ২ টা ইলেকট্রন একই ধরনের ৪ টা নাম্বার নিয়ে এক কোয়ান্টাম স্টেট এ থাকতে পারবে না। এটা নিশ্চয়ই আপনারা জানেন। সো সলিড স্টেট ডিভাইসের ক্ষেত্রে আমরা যখন স্টেট বলি, জেনারেলি স্টেট বলতে আমরা বুঝি কোয়ান্টাম স্টেট কি। কোয়ান্টাম স্টেটকে আমরা জেনারেলি স্টেট বলি। তো আমরা যে এখন ডেনসিটি অফ স্টেট এর কথা বলতেছি, ডেনসিটি অফ স্টেট মানে হলো গিয়ে মনে করেন আপনার কাছে একটা ৪ কোণা একটা ঘন পদার্থ আছে। মনে করেন একটা সিলিকনের টুকরা আছে আপনার কাছে। এই যে একটা গিভেন একটা টুকরা আপনাকে দিলাম, দেওয়ার পরে আপনার কাছে যদি সূত্র জানা থাকে আপনি চাইলেই এটার মধ্যে কতগুলো স্টেট আছে। মানে নাম্বার অফ স্টেট ডিভাইডেড বাই ভলিউম। এই টোটালটার ভলিউম আপনি বের করতে পারবেন। এই জিনিসটাকে আমরা বলতেছি হলো গিয়ে ডেনসিটি অফ স্টেট, যেটাকে আমরা এভাবে লিখি জি ই জিই বা জিকে। আজকে আমরা দেখব জিকে মানে ডেনসিটি অফ স্টেট বের করাটা দেখব। সো আশা করি মানে এখন একটু কঠিন মনে হলেও আস্তে, আস্তে ক্লিয়ার হয়ে যাবে যে ডেনসিটি অফ স্টেট মানে হলো গিয়ে গিভেন একটা ভলিউমে আমাদের কয়টা স্টেট আছে। সেটাকে আমরা বলব হলো গিয়ে ডেনসিটি অফ স্টেট। এখন ডেনসিটি অফ স্টেট আমাদের মেজার করার প্রয়োজন কি? ডেনসিটি অফ স্টেট মেজার করার প্রয়োজন হলে কি আমরা যদি মনে করেন কোনো একটা গিভেন একটা ম্যাটেরিয়ালের মধ্যে কি পরিমাণ ইলেকট্রন আছে, কি পরিমাণ ইলেকট্রন আছে মনে করেন নাম্বার অফ ইলেকট্রন আমরা এইভাবে লিখলাম নাম্বার অফ ইলেকট্রন। এটা বের করার সবচেয়ে সহজ উপায় হলো গিয়ে আমরা যদি জানি যে এটা ডেনসিটি অফ স্টেট কত মানে চার্জ ক্যারিয়ার গুলোর যে স্টেট গুলোতে থাকতে পারে সেটার ডেনসিটি কিরকম এবং প্রত্যেকটা স্টেটে ইলেকট্রন থাকার প্রবাবিলিটি কিরকম। পি হলো গিয়ে প্রবাবিলিটি। এটা যদি জানি, এই ইন্টিগ্রালটা পারফর্ম করলে আমরা টোটাল নাম্বার অফ চার্জ ক্যারিয়ার পেয়ে যাব। ও মিডিয়ামটা। মনে করেন আপনার একটা সেমিকন্ডাক্টর আছে এন টাইপ বা পি টাইপ সেমিকন্ডাক্টর আছে। আপনার জানার ইচ্ছা হইতেই পারে যে এটার মধ্যে কি পরিমাণ হোল বা কি পরিমাণ ইলেকট্রন আছে। এখন আমরা তো আর এখান থেকে মানে ইলেকট্রন আর হোল ওইভাবে কাউন্ট করতে পারব না। কিন্তু আমাদের যদি এই সূত্রটা জানা থাকে তাহলে আমরা এটা দিয়ে সহজে এস্টিমেট করতে পারব যে কি পরিমাণ স্টেট আছে, এভেইলেবল আছে কয়টা স্টেট এবং প্রত্যেকটা স্টেটে ইলেকট্রন থাকার প্রবাবিলিটি কত। এই ২ টা জিনিস যদি আমরা গুণ করে দিই তাহলে মোটামুটি আমরা রাফলি আমাদের চার্জ ক্যারিয়ারের সংখ্যা পেয়ে যাব। সেটা আপনার ইলেকট্রনের জন্য আপনি হিসাব করতে পারেন, হোলের জন্য আপনি হিসাব করতে পারেন। তো ফার্স্ট এ আমরা ডেনসিটি অফ স্টেট কিভাবে বের করতে হয় সেটা হলো গিয়ে আজকে আমাদের ফার্স্ট লেসন যে কিভাবে আমরা ডেনসিটি অফ স্টেট বের করব। সো ডেনসিটি অফ স্টেট বের করার জন্য বইতে যে ইটা দেওয়া হইছে, ডেরিভেশনটা দেওয়া আছে আপনারা ওটা অবশ্যই পড়বেন। তবে আজকে আমরা বইয়ের মতো করে শিখব না। কারণ বইয়ের মতো করে শিখাটা আমার জন্য কখনোই হেল্পফুল হয় না। আমি নিজেও খুব বেশি একটা ভালো বুঝি নাই। আজকে আমরা একটু সহজভাবে বুঝবো। ঠিক আছে? সো মনে করেন আপনার কাছে এরকম একটা
ওয়ান ডাইমেনশনাল স্পেস আছে। মানে জাস্ট একটা লাইন আছে। আপনারা কেউ মাইক মিউট না করা থাকলে মিউট করে দিয়েন মাইক। তো মনে করেন আপনার এখানে কতগুলো আপেল আছে। আপেলগুলো মনে করেন দেখতে গোল, উইয়ার্ড আপেল। আমার আঁকা ভালো না, এজন্য আমি গোল করেই আঁকতেছি। তো এখানে মনে করেন কতগুলো আপেল আছে আপনার কাছে। একটা ওয়ান ডাইমেনশনাল স্পেসে লাইন বরাবর কতগুলো আপেল আছে। এখন আমি যদি আপনাকে বলি যে এখানে কয়টা আপেল আছে, আমাকে মেপে দেন। তো আপনারা কি অ্যাপ্রোচ এ মাপবেন? জেনারেলি আমরা কিভাবে মাপি বা কাউন্ট করি? স্যার সব মাপি বলতে স্যার একটা তো স্যার গুণি, আর একটা তো যদি স্যার গুনি, আমরা করি বের গুনেন। করতে চাই, কিভাবে গুনেন? স্যার সংখ্যা অনুযায়ী যেমন এখানে কয়টা আছে সেক্ষেত্রে হ্যাঁ, পাঁচটা মানে আপনি বাম থেকে ডানে বা ডান থেকে বামে ১ টা গুনলেন, ২ টা গুনলেন, ৩ টা, ৪ টা, ৫ টা। গুনলাম। বেশ সহজ, তাই না? তো এই ওয়ান ডাইমেনশনাল স্পেস এ আপনার মনে করেন এই অ্যাপেলগুলো ছিল, আমরা এটা গুনে শেষ করলাম। বেশ সহজ। এখন মনে করেন আমাদের অ্যাপেলগুলো ওয়ান ডাইমেনশনাল স্পেস এ নেই। নরমাল আমরা যে পৃথিবীতে বাস করি সেই পৃথিবীতে অবশ্যই ওয়ান ডাইমেনশনাল না। এটা একটা থ্রি ডাইমেনশনাল স্পেস। এরকম থ্রি ডাইমেনশন একটা স্পেস আছে। এই স্পেসের মধ্যে অনেকগুলো আপেল আছে। দেখেন এখানে একটা আপেল আছে, এখানে একটা আপেল আছে, এখানে একটা আপেল আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে, 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 এখানে। সব জায়গায় আপেল আছে। এখন থ্রি ডাইমেনশনাল স্পেসে আমাকে আপেলটা গুনতে হবে। কয়টা আপেল আছে? এখন আপনি কি করবেন? সিমিলারলি একটু আগে যেটা করছেন এখনো কিন্তু ওইটা করতে পারেন। এটাকে গুনলেন ১, এটাকে গুনলেন ২, ৩, তারপর ৪, ৫। সারাদিন লেগে যাবে আরকি। কিন্তু গুনতে পারবেন। সমস্যা নেই। গোনা যাবে মনে হচ্ছে। কিন্তু আপনার কাছে যদি অসংখ্য আপেল থাকে, অসংখ্য আপেল, কোটি, কোটি আপেল। তো আমরা প্র্যাকটিক্যাল রিজন এর মধ্যে বলতে পারি যে এইভাবে গোনাটা আমাদের জন্য ইফেক্টিভ না। আমরা যদি এভাবে গুনি, জীবন পার হয়ে যাবে, হয়তো গুনে শেষ করতে পারব না। ১ খন্ড সিলিকনের মধ্যে কয়টা চার্জ ক্যারিয়ার আছে। তো আমরা আবার আপেলের উদাহরণটাতে ফেরত আসি। মনে করেন এরকম একটা আপেল আছে। তো আমরা আলোচনার সুবিধার জন্য ধরে নিলাম যে একটা আপেলের থেকে আরেকটা আপেলের ডিসট্যান্স হলো গিয়ে ফিক্সড a। এদিকেও a, এদিকেও a, আর কোন দিক বাকি গেল? এই এদিকেও a, এদিকেও a। যেটা তো মাপলাম। এদিকে, এদিকেও a। মানে ৩ ডাইমেনশনেই আপেলগুলা a পরিমাণ ডিসট্যান্সে বিন্যস্ত আছে। ধরে নিলাম আলোচনার সুবিধার জন্য। এখন কি আপনাদের মধ্যে চালাক কেউ আমাকে একটু ক্লু দিতে পারবেন কিভাবে আমরা গুনে বলতে পারবো কয়টা আপেল আছে? স্যার প্রথমে স্যার যে ডিস্টেন্সটা আছে ওইটা বের হবে যে একটা অ্যাপল থেকে আরেকটা অ্যাপলের মধ্যে কতটুকু ডিস্টেন্স আছে। হুম, তো ওই ডিস্টেন্সটা বের করে, আর এখানে স্যার যে মেজারটা আছে ওই দুইটা যদি স্যার আমরা ইনটু দেই তাহলে বের হয়ে আসবে। ডিসট্যান্স তো আমরা জানি a। আর কি করব? তারপর স্যার একটা লাইন গুনবো, ধরেন স্যার এখানে স্যার তিনটা লাইন আছে, তিনটা লাইনে কতগুলা আছে। তো প্রথমে স্যার এই যে র এবং কলাম দুইটা করে স্যার ওইটা এ পরিমাণ যদি ডিস্টেন্স হয় সেই এটা ইনটু দিয়ে দিব তাহলে এটা হয়ে যাবে স্যার। আপনাকে তো ম্যানুয়ালি গুনতেই হচ্ছে, তাই না? ১, ২। স্যার আমি তো সব গুনছি না স্যার, জাস্ট র আর কলামটা ও, গুনলাম। আপনি জাস্ট মানে ডিসট্যান্সটা মাপবেন। টোটাল ডিসট্যান্স কতটুকু? করার পরে হ্যাঁ ওটাকে a স্যার। দিয়ে ভাগ করে দেবেন। মানে ডিসট্যান্স আসলে l, ওটাকে a দিয়ে ভাগ করে দিলে আপনি আপেলের সংখ্যা পেয়ে যাবেন। এরকম? জি স্যার। হ্যাঁ, এটাও একটা ভালো উপায় বলছেন। আমরা এটাই করব। বেসিক্যালি আমরা এটাই করব। থ্যাংক ইউ। আপনি খুব ভালো একটা আইডিয়া দিছেন। আমরা বেসিক্যালি এটাই করব। যে একটা আপেল আছে, তাহলে আমরা একটা আপেলকে আইসোলেট করি। মনে করেন আমরা এই যে আপেলটা, এই আপেলটাকে আইসোলেট করলাম। এই জায়গায় নিয়ে আসলাম। তো এই আপেলের মধ্যে আমরা জানি যে a ডিসট্যান্স এর মধ্যে আর কেউ নেই। চারিদিকে যদি আমরা a ডিসট্যান্স নিই, এটার a ডিসট্যান্স পর্যন্ত আর কোনো আপেল নেই। একদম a পার হইলেই এখানে হয়তো আরেকটা আপেল আছে, তাই না? এখন আমরা এই জায়গাটাকে আইসোলেট করে নিলাম। আইসোলেট করে আমরা জি স্যার। এরকম একটা কিউব পাবো। এরকম একটা কিউব পাবো আমরা। আর যেই কিউবটার মাঝখানে আমার একটা আপেল থাকবে। তো এই কিউবের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হলো গিয়ে a। তাহলে আমরা এই জিনিসটা বলতে পারি না যে a কিউব পরিমাণ জায়গাতে আমার একটা আপেল আছে। এই কথাটা বলাটা কি সেইফ আমাদের জন্য? জি স্যার, বলা কারণ যায়। আমরা জানি যে বাহুগুলো, সব বাহুগুলোর দৈর্ঘ্য যদি a হয়, আমার কিউবটার ভলিউম হলো গিয়ে a কিউব, তাই না? সো a কিউব পরিমাণ জায়গাতে যদি একটা আপেল জি থাকে, তাহলে আমার আপেলের ঘনত্ব কতটুকু? ঘনত্ব হবে হলো গিয়ে 1/a কিউব। আপেলের ঘনত্ব হবে 1/a কিউব, তাই না? মানে a কিউব পরিমাণ এলাকায় একটা আপেল আছে, ইয়েস তাহলে স্যার। ১ কিউবে আছে হলো গিয়ে 1/a কিউব। এটাই তো আমার ঘনত্বের সূত্র। ওকে। জি। একটা ভলিউম মেজার হবে, তাই না? সো আমরা ভলিউমটা মাপলাম, আপেলের সংখ্যাকে ভলিউম দিয়ে ভাগ করে দিলাম। দেখেন, মানে আপেলের সঙ্গে তুলনা করলে ইটা বেশ সহজ হয়ে যায়। সো আমাদের অ্যাপেল ডেনসিটি
আমরা ধরলাম যে আমাদের অ্যাপেল ডেনসিটি আমরা জেনে গেলাম যে এটা হলো গিয়ে 1/AQ আমরা এটা বের করলাম। শেষ। এখন একটা জিনিস চিন্তা করেন, আমরা অ্যাপেলের ডেনসিটি জানি 1/AQ মানে AQ পরিমাণ এলাকায় একটা আপেল ছিল, আমরা ওখান থেকে ডেনসিটিটা বের করলাম। এখন কোনোভাবে আমরা যদি এই টোটাল স্পেসটার পরিমাণ যদি আমরা বের করতে পারি, মানে যেই পরিমাণ স্পেসে আমার এই অ্যাপেলগুলা বিচরণ করতেছে, মানে যেই পরিমাণ স্পেসে আমার অ্যাপেলগুলো আছে, আমরা এই টোটাল স্পেসটার ভলিউম যদি আমরা বের করতে পারি, আর ওই ভলিউমটাকে যদি আমরা ডেনসিটি দিয়ে গুণ করে দিই, তাইলে আমরা টোটাল নাম্বার অফ অ্যাপেল পেয়ে যাব না? আমার কথা কি জি সবাই স্যার। বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। জি স্যার। তাহলে বুঝতে এখন পারছি। চলেন আমরা এই কনসেপ্টটাকে অ্যাপ্লাই করে দেখি যে আমরা ভলিউমটাকে মেজার করতে পারি কিনা। তো জেনারেলি কোয়ান্টাম মেকানিক্সে যখন কোনো একটা স্পেস মাপা হয়, তখন স্পেসিফিক্যালি সবসময় একটা স্ফেরিক্যাল স্পেস চিন্তা করা হয়। স্ফিয়ার মানে তো আপনারা বুঝেন যে একটা গোলক যেটা ৩ ডাইমেনশন ধরে আছে। তাই না? মানে আমি এটা জাস্ট 2 ডাইমেনশন এ দেখতেছি। কিন্তু এটার আরেকটা ডাইমেনশন আছে যেটা আমরা দেখতে পাচ্ছি। মনে করেন আপনার হাতের মধ্যে একটা টেনিস বল নিলেন। সো টেনিস বল একটা গোলক। ঠিক আছে? কিন্তু আমি তখন কাগজের মধ্যে লিখতেছি। সো আমার পক্ষে তো 3 ডাইমেনশনালি আঁকা সম্ভব না। তো আপনারা বুঝতে পারতেছেন মোটামুটি যে গোলকটা দেখতে কিরকম হবে। কারো কোনো কনফিউশন আছে এখানে? এটা কিন্তু গোলক না। সো মনে করেন আমি এখানে গোলকের একটা পার্ট আঁকি। গোলকের পুরোটা আঁকা আমার পক্ষে সম্ভব না এখানে। গোলকের একটা পার্ট আঁকি। সো এটা হলো গিয়ে একটা গোলকের ৮ ভাগের ১ ভাগ। যেহেতু এটা 2 ডাইমেনশনাল স্পেস আমি পুরো গোলকটা আঁকতে পারব না। সো আমি আঁকলাম হলো গিয়ে গোলকটার ৮ ভাগের ১ ভাগ। সবাই কি বুঝতে পারছেন? স্যার একটু আবার রিপিট করেন। স্যার যদি একটু আবার রিপিট করতেন। আমি আপনাদেরকে ছবি দেখাই। ছবি দেখলে তাড়াতাড়ি হবে। এগুলোই তো আমাদের স্ফিয়ার, তাই না? সো স্ফিয়ার ইন 3 ডাইমেনশন। এই ছবিটা দেখেন। সো এটা হলো গিয়ে আমাদের পুরো স্ফিয়ারটা, ঠিক আছে? পুরো বলটা আরকি 3 ডাইমেনশনাল বলটা। এখন এটার সেন্টারটা হলো গিয়ে আমাদের x এবং y এবং z যেখানে 0 ওখানে হলো গিয়ে এই গোলকটার সেন্টার। এখন আমি যদি 2 ডাইমেনশনাল একটা পেজের মধ্যে আমাদের পেজের মধ্যে যদি গোলকটাকে আঁকি, আমি সর্বোচ্চ কতটুকু দেখাইতে পারবো? এই যে দেখতেছেন না যে এইখানে যেই পোরশনটুকু ব্লু কালার করা, শুধুমাত্র এই পোরশনটুকুই কিন্তু আমি এঁকে দেখাইতে পারবো। এটার পিছনে যা আছে এটা তো আমার পক্ষে খাতাতে আঁকা সম্ভব না। আপনি কি বুঝতে পারছেন আমার কথাটা? জি স্যার। জি স্যার। সো কারণ এই গোলকটা হলো কি আপনার এই এক্স অ্যাক্সিস এর নেগেটিভ সাইডেও আছে, জেড অ্যাক্সিস এর নেগেটিভ সাইডেও আছে, ওয়াই অ্যাক্সিস এর নেগেটিভ সাইডেও আছে। তো ওই সাইডগুলো তো আমার পক্ষে খাতার 2 ডাইমেনশনে এঁকে দেখানো সম্ভব না। সো আমি আঁকছি কতটুকু? আমি আঁকছি যতটুকু আমার পক্ষে এঁকে দেখানো সম্ভব। মানে এক্স, ওয়াই এবং জেড অ্যাক্সিস এর পজিটিভ কোঅর্ডিনেটে যেই অংশগুলো ছেদ করছে, আমি শুধুমাত্র ওই অংশগুলো এঁকে দেখাইছি। সো এটা হলো গিয়ে টোটাল গোলকটার ৮ ভাগের ১ ভাগ। তো আমি ৮ ভাগের ১ ভাগ নিয়ে ক্যালকুলেট করতেছি, কোনো সমস্যা নেই। এখন কোয়ান্টাম মেকানিক্সে যখন কোনো একটা জায়গার মানে ভলিউমের হিসাব করে, তখন ওরা কল্পনা করে যে এটা হলো গিয়ে একটা স্ফেরিক্যাল শেল। আপনারা যদি এর আগে কখনো ইসের ক্লাস করে থাকেন, ফিজিক্স সেকেন্ড পার্ট যদি করে থাকেন ইউনিভার্সিটিতে, তো ওইখানে স্ফেরিক্যাল শেলের হিসাব নিকাশগুলো ছিল। আপনারা তো ইলেক্ট্রোম্যাগনেটিক্স করছেন, তাই না? স্যার এখনো ইলেক্ট্রোম্যাগনেটিজম পাই না এটা। এখনো পান নাই? আচ্ছা। তো এখানে হলে গিয়ে আমি এখন ওই শেলটা আঁকবো। স্ফেরিক্যাল শেল যেটাকে বলে। আমি পরে আপনাকে এঁকে দেখাচ্ছি যে স্ফেরিক্যাল শেলটা কি। স্ফেরিক্যাল শেলটা হলো গিয়ে মনে করেন এটা আপনার একটা গোলক, ঠিক আছে? আর এটার ভিতরে আরেকটা গোলক। এটা গোলক, এটাও গোলক। এই গোলকটা হলো গিয়ে আপনার পুরোপুরি ঘন একটা পদার্থ। মানে পুরো সলিড, ঠিক আছে? আর স্যার এটার ইলেকট্রোম্যাগনেটিক্স তো আমরা গত সেমিস্টারে বললাম। ওখানে আপনাদের ছিল না স্ফেরিক্যাল শেল? জি স্যার, স্ফেরিক্যাল, সিলিন্ড্রিক্যাল এগুলো তো আমরা স্ফেরিক্যাল কমপ্লিট করছি শেল স্যার। ছিল? স্যার স্ফেরিক্যাল শেল? শেল
স্পেরিক্যালের জাস্ট একটা ইয়ে ছিল, প্রুফ ছিল, জাস্ট স্যার ওটাই স্পেরিক্যাল করছিলাম। সিস্টেম ছিল স্যার। আচ্ছা, স্পেরিক্যাল শেল স্যার ছিল ওটা নাকি? ডিফারেন্স ছিল, ঠিক আছে, পুরোটা আমি ডিফারেন্স স্যার এটা। দেখেন এখন বুঝতে পারেন নাকি? এখন মনে হয় বোঝাটা সহজ হবে। এটা হলো কি আমার একটা স্ফেরিক্যাল শেল। স্ফেরিক্যাল শেলটা কিরকম? বা একটা বল, এটার ভিতরে আরেকটা বল। এখন ভিতরের বলটা হলো গিয়ে ঘন, মানে একদম সলিড, এবং মাঝখানের এই জায়গাটা হলো গিয়ে বাতাস। বুঝতে পারতেছেন জিনিসটা কিরকম? মাঝখানের যে দেওয়ালটা, এই দেওয়ালটা হলো গিয়ে ফাঁপা। ভিতরটা সলিড, বাইরেরটাও সলিড, কিন্তু ওই ২ টার মাঝখানের যে জায়গাটা এটা হলো গিয়ে ফাঁপা। এটা হলো গিয়ে একটা খোলসের মতো। স্ফেরিক্যাল খোলস একটা, স্ফেরিক্যাল শেল। এখন কি বুঝতে পারছেন সবাই? স্যার ওই স্যার যে মাঝখানে এই গ্যাপটাই কি স্যার থাকে স্যার, স্ফেরিক্যাল? ওটা স্যার পুরো স্যার সিলিন্ড্রিক্যাল আর স্পেরিক্যাল এর ডিফারেন্স স্যার। সিলিন্ড্রিক্যাল তো এরকম। আমি সিলিন্ড্রিক্যাল এরকম নিয়ে স্যার, কথা ওটা বলতেছি তো না। স্যার বলছি এখানেও তো স্যার ভিতরের অংশটা তো বলছেন আপনি ফাঁপা, ভিতরের আর অংশটা ফাঁপা না। বাকি ভিতরের বলটা কিন্তু সলিড। মানে ও জিনিসটা আচ্ছা, এই জিনিসটা কিন্তু সলিড। কিন্তু ২ টার মাঝখানের যে অংশটা এটা হলো গিয়ে ফাঁপা। ও আচ্ছা এটা জি আমি স্যার, ছবিতে বুঝতে দেখি। পারছি। ছবিতে দেখালে মনে হয় আরেকটু ক্লিয়ার হবে। নিউ শেয়ার। এই যে এটা হলো গিয়ে স্ফেরিক্যাল শেল। এখন কি বোঝা যাচ্ছে আপনাদের একটু? যে এটার ভিতরের যে হলুদ অংশটা দেখতেছেন, হলুদ অংশটা কিন্তু সলিড, এবং মাঝখানের যে এই জায়গাটা হলো গিয়ে আপনার ফাঁপা। সো আমরা ওইটার হিসাবটা করতেছি এখন। এটা হলো কি আমার স্ফেরিক্যাল শেল এটা একটা। তো এই স্ফেরিক্যাল শেলের জন্য আমরা যদি হিসাব করি, তাহলে আমরা পুরা জায়গাটার হিসাবটা পরবর্তীতে কনভার্ট করে নিতে পারবো। তো আমরা ফার্স্টে এই জায়গাটার স্ফেরিক্যাল শেলের জন্য ভলিউমটা নির্ধারণ করব। তো আমরা ধরলাম যে এটার রেডিয়াস, এই জায়গাটার রেডিয়াস হলো গিয়ে r, এবং এই মাঝখানের যে পুরুত্ব, এই পুরুত্বটা হলো গিয়ে ডেল্টা r। মানে একটা গোলক থেকে আরেকটা গোলকের মাঝখানের যে অংশটা, সেই অংশটা হলো গিয়ে ডেল্টা r, মানে রেডিয়াসের ডিফারেন্স। এখন আমরা যদি ধরে নিই যে এই ডেল্টা r টা r এর থেকে অনেক ছোট। ডেল্টা r টা r এর থেকে অনেক ছোট। এটা যদি আমরা ধরে নিই, তাহলে আমরা মোটামুটি প্রমাণ করতে পারি যে এটার ভলিউম আসবে হলো গিয়ে 4 পাই r² ডেল্টা r। এমনিতে একটা স্ফিয়ারের ভলিউম আমরা কিভাবে হিসাব করি? কারো মনে আছে? স্ফেরিক্যাল অবজেক্টের ভলিউম কিভাবে হিসাব করি আমরা? 4/3 পাই r³ তোমার মনে আছে? জি স্যার। তো এইটার ক্ষেত্রে আমরা এই যে মাঝখানের ফাঁকা জায়গাটা, এই জায়গাটার ভলিউমটা মাপতেছি, ঠিক আছে? তো এই জায়গাটার ভলিউম মাপার সবচেয়ে সহজ উপায় কি? সবচেয়ে সহজ উপায় হলো গিয়ে আপনি জানেন, মনে করেন আউটার রেডিয়াস হলো গিয়ে r, আর ভিতরের রেডিয়াস হলো গিয়ে r1। তাহলে এটা মাপার সবচেয়ে সহজ উপায় হলো গিয়ে 4/3 পাই r³ মাইনাস r1³। এটা হলো গিয়ে সবচেয়ে সহজ, তাই না? মানে একটার ভলিউম হিসাব করলেন, বড়টার ভলিউম হিসাব করলেন, এটার থেকে ছোটটার ভলিউম বিয়োগ করে দিলেন। তাইলেই তো মাঝখানের ফাঁপা জায়গাটার ভলিউমটা আপনি পেয়ে গেলেন, তাই না? জি স্যার। তো এটার জায়গায়, মানে এটাকে যদি আমরা এই এই অ্যাপ্রক্সিমেশনটা যদি ধরে নিই যে ডেল্টা r, মানে পুরুত্বটা আপনার রেডিয়াসের তুলনায় খুবই ছোট, মানে খুবই পাতলা, পুরুত্বটা খুবই পাতলা। এটা যদি আমরা ধরে নিই, তাহলে আমরা প্রমাণ করতে পারি যে ভলিউমটাকে আমরা এইভাবে লিখতে পারি 4 পাই r² ডেল্টা r। মানে 3 টা চলে গেল, আর r³ একটা r এর জায়গায় আমরা ডেল্টা r লিখতে পারি। এইভাবে এই জিনিসটাকে প্রকাশ করা সম্ভব। সো আমরা লিখলাম এটাকে। এখন আমরা যেটা করব, আমরা এখন ডেনসিটি জানি, ভলিউম জানি, আমরা এখন টোটাল নাম্বার অফ অ্যাপেল বের করতে পারবো। টোটাল নাম্বার অফ অ্যাপেল সিম্পলি আমাদের কত আসবে? টোটাল নাম্বার অফ অ্যাপেল আমাদের আসবে হলো গিয়ে, আমরা যদি ওই স্পেসটার মধ্যে, ওই শেলটার মধ্যে, আবার একই শেলটা, ওই শেলটার মধ্যে, এই যে এই শেলটা যে ছিল, এই শেলটার মধ্যে টোটাল অ্যাপেলের পরিমাণ, এই যে হলো জায়গাটাতে অ্যাপেলের পরিমাণ আমরা যদি বের করি, আসবে হলো গিয়ে 4 পাই r² ডেল্টা r ডিভাইডেড বাই a³। সবাই কি বুঝতে পারছেন? এই যে টোটাল নাম্বার অফ অ্যাপেল, এই টোটাল অফ নাম্বার অফ অ্যাপেল গুলো কোথায়? মানে কোন জায়গাটার মধ্যে আছে এই সবগুলো অ্যাপেল?
ওই ফাঁকা কই জায়গাতে ওরা? স্যার। আমি তো দেখি নাই কাউরে। এই যে ফাঁকা জায়গাটার মধ্যে, তাই না? কারণ আমরা তো এটার ভলিউমই বের করলাম এতক্ষণ ধরে। সো এই ফাঁকা জায়গাটার মধ্যে যতগুলো অ্যাপেল আছে সবগুলো অ্যাপেল আমরা বের করতে পারলাম এবং এই নাম্বার অফ অ্যাপেল আছে ওই জায়গাতে। তো এই জিনিসটা আমরা আপাতত মাথায় পিন করে রাখি। এই জিনিসটা আমরা মাথায় পিন করে রাখি। এখন আমরা অ্যাপেলকে রিপ্লেস করব হলো কি আমাদের কোয়ান্টাম স্টেট দিয়ে। তো কোয়ান্টাম স্টেটের ধারণা অনুযায়ী শ্রোডিঞ্জারের ইকুয়েশন যেটা আমরা পড়ি নাই। গত ক্লাসে আমরা বলছিলাম যে এটা অনেক ইম্পোর্টেন্ট কিন্তু এটা আমরা পড়ব না। সো শ্রোডিঞ্জারের ইকুয়েশন থেকে আমরা একটা জিনিস জানতে পারি যে আমরা শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে যে ওয়েভ ভেক্টরটাকে এভাবে লিখতে পারি ডিভাইডেড পাই বাই এল গুণ এন। মানে এরকম একটা পটেনশিয়াল ওয়েল যদি থাকে 0 থেকে এল, মানে এটা দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে আমরা প্রমাণ করতে পারি যে ইলেকট্রনকে এরকম একটা শর্ত পূরণ করতে হবে। প্রত্যেকটা কোয়ান্টাম স্টেটের জন্য এরকম একটা শর্ত পূরণ করতে হবে। তো আপনি মনে করেন n এর ভ্যালু হলো গিয়ে 1। সো n এর ভ্যালু যদি 1 হয় আমরা এখানে k1 পাবো হলো গিয়ে পাই বাই এল। n এর ভ্যালু যদি 2 হয় আমরা এখানে k এর ভ্যালু পাবো হলো গিয়ে পাই বাই এল গুণ 2। ঠিক আছে? এই k টাকে বলা হয় হলো গিয়ে আপনার ওয়েভ ভেক্টর। k টার নাম হলো কি ওয়েভ ভেক্টর। আমাদেরকে এতটুকু জানলেই হবে যে k এর নাম হলো কি ওয়েভ ভেক্টর এবং k টা হলো কি যে শ্রোডিঞ্জারের যে এই ত্রিফলাটা আমরা দেখছিলাম, এই শ্রোডিঞ্জারের ইকুয়েশনের একটা পার্ট হলো কি এই k, যে a cos শ্রোডিঞ্জার যেহেতু একটা ওয়েভ ফাংশন, সো এটা অবশ্যই একটা সাইন বা কজ আকারে থাকবে স্বাভাবিক এবং এটার ভিতরে থাকবে হলো কি আপনার kx মাইনাস সরি ওমেগা টি প্লাস পাই। এখানে k টা হলো গিয়ে আপনার ওয়েভ ভেক্টর বা এটাকে বলা হলো কি স্পেশাল অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। স্পেশাল অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। স্পেশাল অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কাকে বলে? স্পেশাল অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হলো কি অনেকটা তরঙ্গ দৈর্ঘ্যের মতো। তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞা থেকে আমরা জানি যে একটা ওয়েভের যেই পরিমাণ লেন্থ দরকার হয় পুরো একটা অসিলেশন কমপ্লিট করতে, ওইটাকে আমরা বলি হলো গিয়ে সেটার ওয়েভ লেন্থ। মানে এটার ভ্যালু আসবে অবশ্যই মিটারে, তাই না? যেমন মনে করেন সবুজ যে আলো, আমরা বলি যে সবুজ আলোর তরঙ্গ দৈর্ঘ্য হলো গিয়ে 500 ন্যানোমিটার। এই কথাটার মানে কি? ল্যামডা সমান সমান 500 ন্যানোমিটার। এটার মানে হলো গিয়ে সবুজ আলোর একটা পুরো অসিলেশন কমপ্লিট করতে, মানে পজিটিভ নেগেটিভ মিলে একটা পুরো ফুল সাইকেল কমপ্লিট করতে ওর 500 ন্যানোমিটার জায়গা প্রয়োজন হয়। এই 500 ন্যানোমিটার জায়গাটা কোথায়? স্পেসে, জায়গার মধ্যে একটা। এইজন্য এটাকে বলা হয় হলো কি স্পেশাল অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। যেহেতু এই ফ্রিকোয়েন্সিটা হলো কি স্পেসের মধ্যে। কতটুকু জায়গা লাগতেছে ওর একটা কমপ্লিট করতে। whereas এটার সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি ওমেগাকে আমরা বলি হলো গিয়ে টেম্পোরাল অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। এই জিনিসটাকে কেন, এটাকে স্পেশাল যদি বলি এটাকে কেন টেম্পোরাল বলতেছি বলেন তো? ওমেগাকে কেন টেম্পোরাল বলতেছি? স্যার এখানে ওমেগার ভিতরে কি আর আছে না স্যার? ওমেগা মানে কি? জেনারেলি আমরা যখন ওই মনে করেন সাইন স্যার ওমেগা ওমেগা টি, হচ্ছে কস অ্যাঙ্গুলার। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, তাই না? জি স্যার। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিকে আমরা কি লিখি? 2 পাই এফ। স্যার 2 পাই। এফটা কি? জি স্যার 2 পাই এফ। এফ কি? এফ তো স্যার ফ্রিকোয়েন্সি স্যার। এটার একক কি? হার্টজ না? জি স্যার। হার্টজ সমান সমান কি? 1/সেকেন্ড। জি স্যার। নাম্বার অফ সাইকেল পার সেকেন্ড। মানে 1 সেকেন্ডে ও কয়বার দিক পরিবর্তন করে বা ওর একবার ফুল সাইকেল কমপ্লিট করতে কি পরিমাণ সময় লাগে সেটা আমরা ওর ফ্রিকোয়েন্সি থেকে পাই। যেহেতু এটা সময়ের সঙ্গে রিলেটেড, এইজন্য আমরা এটাকে বলি টেম্পোরাল ফ্রিকোয়েন্সি। জি স্যার। আর যেহেতু এই ফ্রিকোয়েন্সিটা স্পেসের সঙ্গে রিলেটেড, জায়গার সঙ্গে রিলেটেড, কি পরিমাণ জায়গা লাগে, এইজন্য এটাকে বলা হয় হলো গিয়ে স্পেশাল অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা ওয়েভ ভেক্টর। ঠিক আছে? সো একটু আগে যে টা দেখালাম এটা হলো গিয়ে এই টা। এটা আসলে শ্রোডিঞ্জারের ওয়েভ ফাংশনের যে ইকুয়েশন, ওই ইকুয়েশনের মধ্যে বিল্ট ইন আছে এই জিনিসটা কে। সো এই শর্তটা পূরণ করতে হয়। শ্রোডিঞ্জারের ওয়েভ ফাংশন সত্যি হতে হলে ওকে এই শর্তটা পূরণ করতে হবে। এখন ওই আলোচনাতে আমরা যাব না কেন পূরণ করতে হবে। কিন্তু এই শর্তটা পূরণ করতে হবে। সো আমরা জানি যে এর মান আমাদের নির্দিষ্ট হইতে হবে। এর মান 1, 2, 3, 4 এরকম নির্দিষ্ট ইন্টিজার হইতে হবে। আমরা বোরের অ্যাটমিক মডেল থেকে জানি, তাই না? সো প্রত্যেকটা এর জন্য আমরা এরকম k এর ইউনিক কিছু মান পাবো এবং
কে যেহেতু আমাদের ডাইমেনশনটা 3 ডাইমেনশনাল একটা স্পেস, সেহেতু কে এর আপনার kx, ky, kz এরকম 3 ডাইমেনশনেই ওর কম্পোনেন্ট থাকবে। এখন এই যে কে গুলাকে আমরা যদি 3 ডাইমেনশনাল একটা স্পেসে বিন্যস্ত করি, একটা 3 ডাইমেনশনাল স্পেসে যদি আমরা কে গুলাকে লিখি, তাহলে এই সাইডে হলো গিয়ে আমার kz, এই সাইডে হলো গিয়ে আমার ky, এখানে হলো গিয়ে আমার kx ধরলাম। তো এইখানে আমাদের অনেকগুলা কে থাকবে। যেমন আমাদের এই প্রথম কেটা হবে হলো গিয়ে এটার মান ধরলাম 1, 1 এর জন্য আমাদের কেটা কত আসবে? পাই বাই এল, তাই না? পরেরটার জন্য আসবে হলো গিয়ে পাই গুণ 2 বাই এল। সিমিলারলি এখানেও একই রকম। তো এগুলি হলো কি একেকটা স্টেট আমার। তো একটা স্টেট থেকে আরেকটা স্টেটের দূরত্ব এখানে কত দাঁড়াচ্ছে? একটু আগে যে আমরা আপেলের ক্ষেত্রে মাপলাম। একটা আপেলের থেকে আরেকটা আপেলের দূরত্ব কত? এখন আপেলটাকে যদি আমরা একটা স্টেটের কোয়ান্টাম স্টেটের সঙ্গে তুলনা করি, সেটা তুলনা করলে আমরা একটা স্টেট থেকে আরেকটা স্টেটের দূরত্ব কত পাবো? খুব সহজ হিসাব করা। স্যার এটা যদি বুঝতেছি পাই না বাই তো। এল, মানে আমরা একটু আগে কি দেখলাম যে k1 হইতে হবে হলো গিয়ে পাই বাই এল, তাই না? প্রথম যেটা। k2 হইতে হবে হলো গিয়ে পাই 2 বাই এল। k3 কত হবে? পাই 3 বাই এল। আমরা জাস্ট n এর ভ্যালুর জায়গায় 1 2 3 বসাইতেছি, ঠিক আছে? তাহলে আমরা যদি এখন এরকম x y z কম্পোনেন্ট গুলো যদি বসাই, পাই বাই এল, পাই ডট 2 বাই এল, এরপরেরটা আসবে পাই ডট 3 বাই এল। আমরা দেখতেছি যে প্রত্যেকটার মধ্যে একটা সমান ডিসট্যান্স আছে। প্রত্যেকটার মধ্যে একটা সমান ডিসট্যান্স আছে। সেই ডিসট্যান্সটা কত? স্যার এন হবেই নাকি স্যার? পাই বাই এল। পাই বাই এল। এটার থেকে এটা যদি বিয়োগ করে দিই পাই বাই এল থাকবে। পাই ডট 3 বাই এল থেকে যদি আমরা এটা বিয়োগ করে দিই পাই বাই এল থাকবে। তাহলে একটা স্টেট থেকে আরেকটা স্টেটের দূরত্ব কত হবে? পাই বাই এল। দেখেই তো বুঝা যাইতেছে, তাই না? এটার থেকে যদি এটা বিয়োগ দেন, এটার থেকে এটা বিয়োগ দিলে পাবেন পাই বাই এল, এটার থেকে এটা বিয়োগ দিলে পাবেন পাই বাই এল। তার মানে একটা স্টেট থেকে আরেকটা জি স্টেটের স্যার। দূরত্ব আমার আস্তে আস্তে পাই বাই এল। তাহলে আমরা এখন সেফলি আগের যেই হিসাবটা আমরা a কিউব দিয়ে করছিলাম, a কিউব এর হিসাবটাকে আমরা চাইলেই এখন পাই বাই এল দিয়ে রিপ্লেস করে দিতে পারি না? তাহলে আমরা আগে ইকুয়েশনটা কি দেখছিলাম? আমরা আগের ইকুয়েশনটা আবার আঁকি, ঠিক আছে? আগে আমরা দেখছিলাম যে 4 পাই, তারপরে দেখছিলাম আর স্কয়ার ডেল্টা আর ডিভাইডেড বাই a কিউব। আমরা এখন এটার মধ্যে কিছুটা পরিবর্তন আনবো। কি পরিবর্তন আনবো? আমাদের তো এখন আর নাই। আর এর জায়গায় আমরা এখানে আনবো হলো গিয়ে কে। আমাদের ভেক্টরটা হলো গিয়ে এখন কে, ঠিক আছে? আমরা আর মাপতেছি না। আমরা ভেক্টরটা মাপতেছি কে দিয়ে। সো অবশ্যই আমার থিকনেসটাও আসবে কে তে। কেন এখানে আর এর জায়গায় কে লিখলাম এটা কি বুঝতে পারছেন? আর তো হ্যাঁ। মনে করেন এরকম 3 ডাইমেনশনাল স্পেসে একটা ভেক্টর আছে আমাদের। এরকম একটা ভেক্টর আছে, ঠিক আছে? এই ভেক্টরটাকে আমরা কতভাবে প্রকাশ করতে পারি বলেন তো? অল্প কিছু মেথডই আছে। এই ভেক্টরটাকে প্রকাশ করার কি মেথড আছে? ২ ভাবে কোনটা ২ স্যার? এরকম 3 ডাইমেনশনাল একটা স্পেসে যদি একটা ভেক্টর থাকে, এই ভেক্টরটাকে আপনি যখন খাতায় রিপ্রেজেন্ট করবেন, লিখবেন, কিভাবে লিখবেন? एक्स वाई जेड आकारे। এক্স, ওয়াই, জেড আকারে। এরকম কার্টেসিয়ান কোঅর্ডিনেটে যদি লেখেন, তাহলে আমরা এক্স, ওয়াই, জেড আকারে লিখবো, তাই না? তার মানে আমরা এক্স পরিমাণ একটা দূরত্ব গেলাম, গিয়ে একটা টানলাম। ওয়াই পরিমাণ একটা দূরত্ব গেলাম, এখানে একটা টানলাম। তারপর জেড পরিমাণ যাওয়ার পরে আবার একটা টানবো, তারপরে কেন্দ্রর সঙ্গে ওইটাকে যোগ করে দিব। তাইলেই তো পাবো। এটাই তো নিয়ম। এটারে বলা হলো কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, তাই না? জি जी স্যার। सर। তো আপনার কে আমরা এখানে কে এক্স পাচ্ছি, কে ওয়াই পাচ্ছি, কে জেড পাচ্ছি। তো আল্টিমেটলি আমার শেলটা যতটুকু পর্যন্ত যাবে, অতটুকু পর্যন্ত এক জায়গায় গিয়ে ও কে এক্স কে এক জায়গায় ছেদ করবে, কে জেড কে এক জায়গায় ছেদ করবে, কে ওয়াই কে এক জায়গায় ছেদ করবে না? আমরা ওইখান থেকে কিন্তু এই টোটাল শেলটা তখন পেয়ে যাব। বুঝতে পারছেন? তো এই টোটাল শেলটার আমাদের রেডিয়াস হবে হলো গিয়ে তখন কে। যে কে এর এরকম ৩ টা কম্পোনেন্ট থাকবে। কে এক্স, কে ওয়াই, কে জেড। ওইটা হলো গিয়ে এই কেটা। মানে একটু আগে যে জিনিসটা ছিল আর, আমরা যখন একটু আগে লিখছিলাম আর, আরটাকে যদি আমরা এই 3 ডাইমেনশনালি রিপ্রেজেন্ট করতে চাই, আরটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করতাম? আর এক্স, আর ওয়াই, আর জেড। ৩ টা কম্পোনেন্ট দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতাম না? নাহলে আমরা এখানে আঁকতাম কেমনে? ডাইরেকশনটাকে আঁকতাম কিভাবে? যেকোনো 3 ডাইমেনশনাল স্পেসে কি আঁকতে গেলে তো আমার একটা কোঅর্ডিনেট সিস্টেম লাগবে, তাই না? সো সিমিলারলি আমরা ওই এই আরটাকেই কে দ্বারা রিপ্লেস করলাম। এই আরটাই হলো গিয়ে এই কেটা এখন। সো কে ডেল্টা কে স্বাভাবিকভাবেই। আর a কিউবটাকে আমরা এখন চেঞ্জ করে দিব। a কিউবটাকে চেঞ্জ করে আমরা কি জানি লিখবো? a কিউবটাকে চেঞ্জ করে কি লিখবো?
পাই/এল স্যার। পাই/এল লিখবো। ঠিক আছে? আপাতত আমরা বলতে পারি যে এটা হলো গিয়ে আমাদের ডেনসিটি। ডেনসিটি অফ K তো বের করেই ফেলছি। আমরা এখন টোটাল নাম্বার অফ স্টেট আমরা পেয়ে গেলাম। n = 4 পাই k² ডেল্টা K পাই/এল হোল কিউব। কারো কোনো কোয়েশ্চেন আছে? বুঝছেন সবাই? এত সহজে? আমার তো এটা মানে পড়ানোর মতো বুঝে আসতে অনেকক্ষণ সময় লাগছে। আসলে বুঝতে পারছেন? কোন জায়গায় কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারেন। নাই কোয়েশ্চেন। ঠিক আছে। আপনারা কি পরীক্ষার রিভিশন দিতেছেন এখন? না স্যার, ক্লাস করতেছি স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা এটা পাইলাম হলে গিয়ে টোটাল নাম্বার অফ স্টেট পেয়ে গেলাম। এখন এখান থেকে যদি আমার ডেনসিটি অফ স্টেট বের করতে হয়, আপনারা কেউ কি বলতে পারবেন ডেনসিটি অফ স্টেটটা কিভাবে বের করব? ডেনসিটি অফ স্টেট বের করার জন্য সিম্পলি আমরা ওই ম্যাটেরিয়ালটার যে লেন্থ ধরছিলাম যে L³ এটা দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমরা এই জিনিসটা ডেনসিটি অফ স্টেট পেয়ে যাবো এখান থেকে। সেটা হবে লাগে 4 পাই। অ্যাকচুয়ালি পাইটাকে কেটে দিতে পারি আমরা। কারণ এখানে পাই কিউব আছে, এখানে পাই আছে। সো পাই কাটাকাটি চলে যাবে, তাই না? এখানে আসবে হলে গিয়ে আপনার K² ডেল K আর নিচে থাকবে হলে গিয়ে শুধু আর লেখা যেতেছে না পাই²। ঠিক আছে না? সো এটা হলে গিয়ে আমার এসে গেল ডেনসিটি অফ স্টেট, যেটাকে আমরা GK এভাবে প্রকাশ করতে পারি। সবাই কি বুঝতে পারছেন? তো আমি যদি এই জিনিসটাকে আরেকটু পরিষ্কার করে লিখি, এই জিনিসটা বইয়ের মধ্যে করে দেওয়া আছে। সো আমি আশা করি যে এখানে বুঝে যাওয়ার পরে আপনারা যদি বই থেকে দেখেন তাহলে আপনাদের আরেকটু সহজ মনে হবে আরকি। 4 পাই K² ডেল K ডিভাইডেড বাই সরি এখানে তো পাইটা হবে না। পাই²। এটা হলো গিয়ে আমার সূত্র। তো আমরা নেক্সট ক্লাসে যে জিনিসটা শিখবো সেটা হলো গিয়ে আমরা এখানে অ্যাজিউম করে নিব যে ডেল K টা খুবই ছোট। ডেল K টা একদম অলমোস্ট 0 কে অ্যাপ্রোচ করতেছে। তো আমরা জানি যে কোনো ডেল্টা ভ্যালু যখন এরকম 0 কে অ্যাপ্রোচ করে, কোনো ডিফারেন্স একটা ভ্যালু যখন 0 কে অ্যাপ্রোচ করে, তখন আমরা ওটাকে কি দ্বারা রিপ্লেস করতে পারি? কি দ্বারা রিপ্লেস করতে পারি তখন? কোনো একটা ডেরিভেটিভ যখন 0 কে অ্যাপ্রোচ করে, তখন আমরা ওটাকে ডিফারেনশিয়াল আকারে লিখতে পারি না? ডিকে। দেখেন না এরকম লেখা থাকে যে লিমিট k টেন্ডস টু 0। দেখছেন এটা কখনো? দেখার তো কথা কোথায়? তো আমরা নেক্সট ক্লাসে যে জিনিসটা পড়বো ওটাতে আমরা ফার্স্টেই ধরে নিব যে এই ডেল্টা কে যেটা আছে, এইজন্যই আমরা এখানে ডেল্টা কেটা আনছি। পুরা জিনিসটা প্রমাণ করার সুবিধার জন্যই এখানে ওই স্ফেরিক্যাল শেলটা এভাবে কল্পনা করা হয়েছে যাতে এখানে ডেল্টা কে আসে। তারপর ডেল্টা কে থেকে এখানে যাতে ডি কে আনতে পারে। এইজন্যই এই কাহিনীটা করা হয়েছে এখানে। সো আল্টিমেটলি ডেল্টা কে যখন এরকম হবে যে আমরা লিখবো যে GK, এটা যখন লিখবো যে ডেল্টা কে টেন্ডস টু 0, তখন আমরা এই জিনিসটাকে লিখতে পারবো 4k² DK ডিভাইডেড বাই। ঠিক আছে? এটা তাহলে আমাদের এখন একটা ডেরিভেটিভ ভ্যালু চলে আসছে। তো আমরা নেক্সট ক্লাসে এখানে JK থেকে আমরা আনবো হলে গিয়ে কিভাবে ইলেকট্রনের জন্য আমরা টোটাল ইলেকট্রন কতগুলো কোয়ান্টাম স্টেটে আছে এই জিনিসটা ক্যারিয়ারগুলো ইলেকট্রন ক্যারিয়ারগুলো কতগুলো কোয়ান্টাম স্টেটে আছে সেটা কিভাবে বের করব, GK থেকে GE তে কিভাবে যাব, এই জিনিসটা আমরা নেক্সট ক্লাসে দেখব এবং ওখান থেকে কিভাবে টোটাল চার্জ ক্যারিয়ারের সংখ্যা আমরা কাউন্ট করতে পারি সেই জিনিসটা দেখব। আপনাদের কোনো কোশ্চেন থাকলে এখন করতে পারেন। কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা তাহলে 7:15 তে কুইজ স্টার্ট করি। স্যার এটা কি গুগল ক্লাসরুমে হবে? হ্যাঁ, গুগল ক্লাসরুমে হবে। আপনাদেরকে আমি শিডিউল করে দিছি। তো ওইটা আপনারা লিংক পেয়ে যাবেন ইমেইলে প্লাস গুগল ক্লাসরুমে আপনারা অ্যাসাইনমেন্ট হিসেবে দেখতে পারবেন। মাত্র 10 টা কোয়েশ্চেন আনসার করতে আপনাদের 20 মিনিটের থেকে অনেক কম সময় লাগবে। তারপর আমি 20 মিনিট সময় দিছি। স্যার শুধু সময়ের কি শুধু এমসিকিউ? এমসিকিউ, শুধু 10 টা এমসিকিউ, হ্যাঁ। তো আপনারা চেষ্টা করবেন সময়ের মধ্যে দিয়ে দেওয়ার জন্য। কারণ ওটা স্যার টাইম অটোমেটেড ফর্মটা বন্ধ একটু হয়ে যাবে। বাড়ায় দেন স্যার।
10টা কোশ্চেন আনসার করতে তো 20 মিনিটের বেশি লাগার কথা না। না স্যার সময়টা স্যার ফ্যাক্ট না স্যার, সময়টা আমাদের একটু স্যার সমস্যা বাড়ায় হয়েছে স্যার, এই জন্য আর কি। আর নেট কারো যদি প্রবলেমের সমস্যা কারণে হয় স্যার। তাহলে আমাকে স্যার হ্যাঁ স্যার আমি জব করি তো স্যার, এখন আমি পথে গাড়িতে আছি স্যার, এখন আমার একটু দেরি হতে পারে স্যার দিতে স্যার। কখন আসবেন আপনি? স্যার আমি যে বের হয়েছি স্যার অফিস থেকে, বাসায় যেতেছি স্যার। আচ্ছা তাহলে আমরা 7:30টায় শুরু করি। 7:30টায় শুরু করি, সময় 20 মিনিটে থাকবে, 8:30টায় শুরু করব, ঠিক আছে? স্যার 7:30টায় না, 7:30টায় শুরু করবেন স্যার? হ্যাঁ 7:30টায়, আচ্ছা ঠিক আছে স্যার। 4:30। ওকে স্যার, ঠিক আছে। ঠিক আছে তাহলে আজকের মতো ক্লাস তাহলে এখানেই শেষ, আবার নেক্সট উইকে আপনাদের সঙ্গে দেখা হবে।